হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন। তো বাংলাতে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব 10ই জুলাই 2026-এর বাছাই করা 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো এই চ্যানেলটিতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর প্রতিদিনের মতো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, ক্লাসটি শেষে তোমাদের সাথে গতকালের 10টি প্রশ্ন, যেটা ওয়ানলাইনার ফরম্যাটে একবার রিভিশন করে নেব। তাহলে চলো ক্লাসটি শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 জুলাই 2026 থেকে আরবিআই কাকে নিজের নতুন কার্যকারী নির্দেশক বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে? সঠিক উত্তর অপশান বি, রবি শঙ্কর। তো দেখো, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অর্থাৎ আরবিআই 1 জুলাই 2026 থেকে রবি শঙ্করকে নিজের নতুন কার্যকারী নির্দেশক বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে। তো বন্ধুরা, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা গঠন হয়েছিল 1935 সালে 1 এপ্রিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই আইন 1934 অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে 1 জানুয়ারি। তো এর সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ এটি শুরুতে কলকাতায় ছিল, কিন্তু 1937 সালে এটি স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন স্যার ওসবোর্ন মিত। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন চিন্তামন দ্বারকানাথ দেশমুখ এবং বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা, তো যিনি আরবিআইয়ের 26তম গভর্নর হিসাবে নিযুক্ত রয়েছেন। পরবর্তী দেখো, সম্প্রতি কোন রাজ্যের 4টি আদিবাসী ফসল সিতাহি কুটকি, নাগদমন কুটকি, বৈগানী অড়হর এবং ক্ষত্রিয় ধানকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের 4টি ঐতিহ্যবাহী আদিবাসী ফসল সিতাই কুটকি, নাগদমন কুটকি, বৈগানী অড়হর এবং ক্ষত্রিয় ধানকে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। তো এই ফসলগুলি মূলত মধ্যপ্রদেশের ডিন্ডোরি, জবলপুর এবং কাটনি অঞ্চলের বৈগা এবং গোল্ড উপজাতিদের দ্বারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সংরক্ষিত এবং চাষ হয়ে আসছে। তো দেখো, সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের 4টি আদিবাসী ফসল সিতাই কুটকি, নাগদমন কুটকি, বৈগানী অড়হর এবং ক্ষত্রিয় ধানকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। নেক্সট দেখো, সুইজারল্যান্ড দেশে আয়োজিত ওয়ার্ল্ড রোয়িং কাপ তে ভারতের হয়ে লক্ষ্য এবং উজ্জ্বলের রোয়িং জুটি কোন পদক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্বর্ণপদক। 2026 রোয়িং ওয়ার্ল্ড কাপ নৌকা বাইচ প্রতিযোগিতা, তো যেটা 26 থেকে 28 জুন 2026 পর্যন্ত সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত হয়েছে। তো লাক্স এবং উজ্জ্বল কুমার সিং এর জুটি প্রথমবার দেশকে রোয়িং ওয়ার্ল্ড কাপে স্বর্ণপদক এনে দিয়েছেন। তো এই দুই খেলোয়াড়ই লাইট ওয়েট মেন্স ডাবল স্কালস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো এটি বিশ্ব রোয়িং কাপে ভারতের প্রথম স্বর্ণপদক। তো সুইজারল্যান্ড দেশে আয়োজিত ওয়ার্ল্ড রোয়িং কাপ 2026-এ ভারতের হয়ে লাক্স এবং উজ্জ্বলের রোয়িং জুটি স্বর্ণপদক অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি 2026 সালে ইউএসআই এসপিএফ লিডারশিপ অ্যাওয়ার্ডস 2026 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, সুনীল ভারতী মিত্তল। 2026 সালে ইউএসআই এসপিএফ লিডারশিপ অ্যাওয়ার্ডস এ সম্মানিত হয়েছেন ভারত ও বিশ্বের 3 জন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন ভারতের ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল।
দেখো, ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত নবম বার্ষিক USISPF লিডারশিপ সামিটে এই পুরস্কার প্রদান করা হয়। তো অন্য দুজন হলেন, অর্থাৎ তিনজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এই সম্মানে সম্মানিত হয়েছেন। তো এর মধ্যে একজন হলেন ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ওর চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল। তো এছাড়াও দেখে নাও, অন্য দুজন হলেন ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংসের চেয়ারম্যান এবং সিও ভি প্রেম ওয়াটসা, এবং আরেকজন হলেন RTX কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিও ক্রিস্টোফার টি ক্যালিও। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে দিই আমাদের চ্যানেল ওয়ানলাইনার এডুকেশন। তো এই চ্যানেলটিতে প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, বিশেষ করে তোমরা যারা আগামী দিনে RRB গ্রুপ ডি, NTPC, WBP, KP এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো এছাড়াও আমাদের এই চ্যানেলটিতে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপটির সাথে যুক্ত হওনি, তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের PDFের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, 1 জুলাই থেকে কার্যকর হওয়া VVG-RAM G1 2025 এর অধীনে গ্যারান্টিযুক্ত মজুরি কর্মসংস্থানের দিনের সংখ্যা কত নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 125 দিন। 1 জুলাই থেকে কার্যকর হওয়া VVG-RAM G1 2025 এর অধীনে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের জন্য প্রতি অর্থবর্ষে গ্যারান্টিযুক্ত মজুরি কর্মসংস্থানের দিনের সংখ্যা 125 দিন নির্ধারণ করা হয়েছে। এই নতুন আইনটি পূর্ববর্তী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, বা যেখানে 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, তো সেটিকে প্রতিস্থাপন করে চালু করা হয়েছে। তো এই আইনের অধীনে দেশের কোনো রাজ্যের দৈনিক মজুরি 300 টাকার নিচে হবে না এবং জাতীয় গড় মজুরি বাড়িয়ে 327.4 টাকা করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি 29তম জাতীয় গভর্নেন্স সম্মেলন কোথায় শুরু করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জয়পুর। তো জাতীয় গভর্নেন্স সম্মেলন 2026-এর 29তম সংস্করণ, যেটা রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে। তো 2026-এর যার মূল থিম রয়েছে উন্নত ভারত 2047, AI সক্ষম, ডেটা চালিত এবং সুরক্ষিত ডিজিটাল গভর্নেন্স। তো এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সাহায্যে সরকারি পরিষেবাগুলোকে আরও উন্নত, দ্রুত, সুরক্ষিত এবং স্বচ্ছ করা, যাতে সাধারণ মানুষ সহজেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। পরবর্তী দেখো, আদানি ডিফেন্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ক্ষেত্রের মিসাইল নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে তুলবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ক্ষেত্রের মিসাইল নির্মাণ কেন্দ্র গড়ে তুলবে। আগামী 3 বছরের মধ্যে এই প্রকল্পে 2500 কোটি টাকা বিনিয়োগ করা হবে, যার ফলে প্রায় 5000 প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তো বন্ধুরা, এর মূল উদ্দেশ্য হলো এটি মাঝারি থেকে দূরপাল্লার মিসাইল সিস্টেম তৈরি করবে এবং DRDOর এর ট্রায়ালগুলিকে বড় আকারে উৎপাদনে সাহায্য করবে। নেক্সট দেখো, সম্প্রতি ভারত উত্তর কোরিয়ায় কাকে নিজের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সঞ্জীব জৈন। সম্প্রতি ভারত সরকার উত্তর কোরিয়ায় সঞ্জীব জৈনকে নিজের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছে। তো উত্তর কোরিয়া, যার রাজধানী পিয়ংইয়াং, উত্তর কোরিয়ার মুদ্রা উত্তর কোরিয়ান ওন এবং বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন কিম জং উন।
নেক্সট দেখো, সম্প্রতি সরকারি স্কুলগুলোকে আধুনিক করার জন্য কে মিশন কায়াকল্প শুরু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দিল্লি। তো সরকারি স্কুলগুলোকে আধুনিক করার জন্য সম্প্রতি দিল্লি সরকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে 2026 সালে জুলাই মাসে মিশন কায়াকল্প যেটা শুরু করা হয়েছে। তো এই মিশনের মূল উদ্দেশ্য হলো সরকারি স্কুলগুলোকে শুধুমাত্র শিক্ষার কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক এবং অনুপ্রেরণামূলক শেখার জায়গায় রূপান্তরিত করা। তো এই মিশনের প্রধান কাজ হলো স্কুল ভবন মেরামত, আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি তৈরি, বিশুদ্ধ পানীয় জলের সুবিধা, উন্নত স্যানিটেশন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ পার্ক এবং ক্যাম্পাসের সবুজের পরিমাণ বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, সম্প্রতি কে প্রজেক্ট 3 নেত্র চালু করেছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারতীয় সেনা। তো প্রজেক্ট 3 নেত্র যেটা চালু করেছে ভারতীয় সেনা। প্রজেক্ট 3 নেত্র এটি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন এবং কম্পিউটার সিস্টেম। যার মূল উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটিকে সেনাবাহিনীর প্রজেক্ট সঞ্জয় এর সাথে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থল, আকাশ এবং সমুদ্রের বিভিন্ন সেন্সর থেকে আসা ডেটা রিয়েল টাইমে বিশ্লেষণ করে সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের একটি সমন্বিত ও স্পষ্ট চিত্র তৈরি করতে সম্ভব হয়। তো প্রজেক্ট 3 নেত্র যেটা চালু করেছে ভারতীয় বায়ুসেনা। তো এই ছিল 2026-এর 10ই জুলাইয়ের বাছাই করা 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এবারে আমরা গতকালের যে 10টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তো সেই প্রশ্নগুলি একবার ওয়ানলাইনার ফরম্যাটে রিভিশন করে নেব এবং প্রশ্নগুলি শেষে তোমাদের জন্য প্রশ্ন রেখেছি। তো সেই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো গতকালের প্রশ্নগুলি একবার দেখে নেওয়া যাক। গতকালের প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের পাসপোর্ট কততম স্থানে পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 125তম। সম্প্রতি কোন দেশ 2026 সালে মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ এর খেতাব জিতেছে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারত সরকার বিদেশ সচিবের কার্যকাল বা মেয়াদের সময়সীমা বাড়িয়েছে, তার নাম কি? সঠিক উত্তর বিক্রম মিশ্রি। সম্প্রতি নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার কথা জানিয়েছে, তিনি কোন দেশের খেলোয়াড়? তো নেইমার যিনি ব্রাজিলের খেলোয়াড়। নেক্সট দেখো, সম্প্রতি প্যারা অলিম্পিয়ান হোকাতো হোতোচ পুরুষদের শটপুট A57 ইভেন্টে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হয়েছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। নেক্সট দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে নারীদের নিরাপত্তার জন্য কোন বিশেষ উদ্যোগ বা পদক্ষেপ শুরু করা হয়েছে? সঠিক উত্তর দুর্গা স্কোয়াড। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের ATS 4.0 অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নতুন প্রজাতি নথিভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। LSST মিশন এর অধীনে মহাবিশ্বের মানচিত্র তৈরির একটি প্রকল্প চালু করা হয়েছে। ভেরা সি রুবিন অবজারভেটরি, এই অবজারভেটরিটি বা মান মন্দিরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে চিলি। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশের সাথে ভারত তার প্রথম গ্লোবাল গ্রিন মিথানল সাপ্লাই এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হয়ে যাবে জাপান। পরবর্তী প্রশ্ন এবং গতকালের শেষ প্রশ্ন দেখো, সম্প্রতি কে ইলেকট্রিক মোবিলিটি কনফারেন্স এর আয়োজন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসোচ্যাম। তো এই ছিল গতকালের বাছাই করা 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন এসেছো, অর্থাৎ তোমরা যারা এখনও আমাদের গতকালের ক্লাসটি দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নাও। তো তার আগে গতকালের প্রশ্নটি দেখে নেওয়া যাক।
সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2026 অনুসারে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশান সি, চতুর্থ। তো তোমরা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, প্রতিদিনের মতো ক্লাসটির শেষে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। 2026 সালে দ্বিতীয় প্যাক সিলিকা সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।